আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুরু হয়েছে রেলপথে ঈদযাত্রা। বাতিল করা হয়েছে সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি। তবে শিডিউল বিপর্যয় ও ট্রেনের ছাদে ভ্রমণ নিয়ে বাড়তি সতর্কতা থাকলেও শঙ্কা থেকেই যাচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু ছাদে যাত্রী ঠেকানো যাবে কিনা বাস্তবে তার ফলাফল খুব সুখকর না। আজ দ্বিতীয় দিনের মতো চলবে 10টি ঈদ স্পেশাল ট্রেন। রেলের বহরে যুক্ত হবে আরও 2টি বিশেষ ট্রেন। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। স্টেশন পরিদর্শন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, ঈদ যাত্রায় কেমন দেখছেন রেলের ব্যবস্থাপনা? এছাড়া ট্রেন যথাসময়ে ছাড়ছে কিনা জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রা যেহেতু শুরু হয়েছে, গতকাল থেকে ঈদ স্পেশাল ট্রেনগুলো ছাড়ছে, সেই হিসাবে যাত্রী সংখ্যা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। আমরা সকাল থেকে যেমনটা দেখছিলাম যে কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার যেমনটা বলছিলেন যে 15টি ট্রেন এ পর্যন্ত ছেড়ে গিয়েছে এবং কোনো ট্রেনই কিন্তু লেট করেনি। এটি কিন্তু গতকালকে যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ট্রেন লেটের, সেই পরিস্থিতিটি আজকে কিন্তু কাটিয়ে উঠেছেন রেল ভবনের কর্মকর্তারা, এবং সেটি কাটিয়ে ওঠার জন্য কিন্তু সার্বক্ষণিকভাবে তারা তাদের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে তৎপর থাকার জন্য কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন। আজকে ঢাকা থেকে 69টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এবং সারা দেশে ঢাকা থেকে আপ ডাউন করবে 168টি ট্রেন। সেই হিসেবে প্রায় 1.5 লাখেরও বেশি যাত্রী ঢাকা ছাড়তে পারেন বলে স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম রেলের আইন এবং গণমাধ্যম শাখার যিনি পরিচালক, তিনি এই রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসেছিলেন এবং তিনি রেলের যাত্রীদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটা বলছিলেন যে বিশেষ করে টিকিটের কালোবাজারি দূর করার ক্ষেত্রে রেলের গোয়েন্দার যে নজরদারি সেটি কিন্তু তাদের রয়েছে এবং প্রতিবারই যেটি তারা করে থাকেন লঞ্চ, বাস এবং ট্রেন স্টেশনগুলোতে তাদের নজরদারি বাড়ানো, সেই বিষয়গুলোর উপর কিন্তু তারা জোর দিয়েছেন। আমরা কিছুক্ষণ পরেই যেমনটা দেখছি যে ব্রাহ্মণবাড়িয়া কমিউটার যে ট্রেনটি সেটি কিন্তু 9টা 45 মিনিটে ছেড়ে গেছে। এর মধ্যে কিন্তু জামালপুর এক্সপ্রেস ট্রেনটি 10টায় ছেড়ে যাবার কথা রয়েছে। একতা এক্সপ্রেস ট্রেন 10টা 15তে ছেড়ে যাবে, এমনটি কিন্তু স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। এছাড়া রেলের ইঞ্জিন যদি বিকল হয়, কোনো ইঞ্জিন যদি বিকল হয় বা কোনো সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে রিলিফ যে ট্রেন থাকে সেগুলোর ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন, সেটি কিন্তু তারা আমাদেরকে বলেছেন। তবে সার্বিক ব্যবস্থাপনায় যেটি বলা যায়, আজকের যে ট্রেন যাত্রা সেটি কিন্তু সুখকর এবং কিছুক্ষণ পরেই কিন্তু বেলা 1টা নাগাদ এখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন এবং সেখান থেকে আসলে নতুন কোনো পুলিশের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো আমরা জানতে পারবো এবং তারপর পরবর্তী সংবাদে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সিনথিয়া, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রা নিয়ে ট্রেন যাত্রীদের খবর। ধন্যবাদ। যানবাহনের চাপ রয়েছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, গাড়ির চাপ বাড়া ও এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে 4 লেনের কাজ চলমান থাকায় যানবাহনের সারি রয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রয়েছেন সহকর্মী কামাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। কামাল, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? ভোগান্তি নিরসনে কোনো উদ্যোগ দেখেছেন কিনা জানাবেন।
গেল মধ্যরাত থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত 13 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু দীর্ঘ সারির সৃষ্টি হয়েছিল। এখন পর্যন্ত কিন্তু সেই সারি অব্যাহত রয়েছে। আমি এখন রয়েছি এলেঙ্গাতে। তো এলেঙ্গা থেকে এই বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যে 2 লেনে যান চলাচল করে, এই 2 লেনের যান চলাচলের করার কারণে কিন্তু মূলত এই দীর্ঘ সারির সৃষ্টি হয়, যানজটের সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে চন্দা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের সুবিধা পেলেও সেই যানবাহনগুলো এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 2 লেনের সুবিধা পায়। আর এই 2 লেনের কারণে কিন্তু এই সমস্যা সৃষ্টি হয়। এছাড়াও যে সমস্যাটি এখানে বড় আকার ধারণ করেছে যে বৃষ্টি হলে কিন্তু যে সমস্ত পণ্যবাহী এবং গরুবাহী যে যানবাহন রয়েছে, ট্রাক রয়েছে, সেই ট্রাকগুলো কিন্তু ধীর গতিতে চলাচল করে। এখানে স্বাভাবিক গতিতে চলাচল করতে না পেরে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়, দীর্ঘ সারির সৃষ্টি হয়। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আজকে থেকে এই মহাসড়কে ঢাকা থেকে যে সমস্ত যানবাহন উত্তরাঞ্চলের দিকে যাবে, সেই যানবাহনগুলোকে কিন্তু একমুখী উত্তরাঞ্চলের দিকে পাঠানো হবে এলেঙ্গা থেকে, এবং উত্তরাঞ্চল থেকে যে সমস্ত যানবাহন ঢাকার দিকে যাবে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ভুইয়াপুর হয়ে এলেঙ্গা লিঙ্ক রুট দিয়ে কিন্তু ঢাকার দিকে পাঠিয়ে দেওয়া হবে। পুলিশ সুপার যেটি জানিয়েছেন আমাকে যে এই মহাসড়কে 60 শতাধিক পুলিশ সদস্য কিন্তু কাজ করছে, বিভিন্ন পয়েন্টে রয়েছেন তারা, এবং যানজট নিরসনে যাতে কোথাও কোনো দুর্ঘটনা না ঘটে সে লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এখানে আমি একটি তথ্য দিয়ে রাখি যে বঙ্গবন্ধু সেতু দিয়ে গেল 24 ঘন্টায় প্রায় 30,000 যানবাহন পারাপার হয়েছে। প্রতিদিনই কিন্তু যানবাহনের সংখ্যা বাড়ছে। ঈদ যতই ঘনিয়ে আসছে, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ততই কিন্তু এই মহাসড়কের যানবাহনের চাপ বাড়ছে। তবে এখানে একটি বিষয় আমি জানিয়ে রাখি যে মহাসড়কে সকাল থেকে আমি রয়েছি, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটর সাইকেলের চলাচলের সংখ্যা কিন্তু বেশি দেখা গেছে। মোট কথা যে ব্যক্তিগত যানবাহন কিন্তু বেশি লক্ষ্য করা গেছে এখানে। তবে যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই সড়কের যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে, বাস স্ট্যান্ডগুলো রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। তারা যেটি বলছেন যে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ কিন্তু যাত্রীদের পক্ষ থেকে রয়েছে। সিনথিয়া, ধন্যবাদ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই যাতায়াত করে চট্টগ্রামের বিচ্ছিন্নদ্বীপ উপজেলা সন্দ্বীপের বাসিন্দারা। জোয়ার ভাটা স্রোতের অনুকূল প্রতিকূল অবস্থায় যে কোনো সময় বিপদ ঘটার আশঙ্কায় থাকতে হয় তাদের। আসন্ন ঈদুল আজহায় এ পথে নিরাপদ নৌযানের অভাবে ঈদ যাত্রায় যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য কর্তৃপক্ষের পদক্ষেপ চায় দ্বীপের বাসিন্দারা। সন্দ্বীপ সংবাদদাতা অপু ইব্রাহিমের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পার হতে হয় দ্বীপ উপজেলা সন্দ্বীপের বাসিন্দাদের। কখনো কখনো তীব্র স্রোতে পড়তে হয় বড় দুর্ঘটনায়। চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় মানুষের যাতায়াতের একমাত্র উপায় পথ। এ পথে 5টি নৌরুট থাকলেও সচল মাত্র একটি, গুপ্তছড়া কুর্মিরা ঘাট। বিআইডব্লিউটি এর একটি মাত্র জাহাজ এ পথে চলায় ব্যবহার করতে হয় স্পিডবোট, মালবোট ও কাঠের বোট। ফলে জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় যাত্রীদের, পড়তে হয় চরম ভোগান্তিতে। নারীদের জন্য একটা নিরাপদ ব্যবস্থা থাকা দরকার সবচেয়ে। আর এখন ঈদের মৌসুমে এখানে নৌযাতের ব্যবস্থা যাতে নিরাপদ হয় সেই জন্য আবার আমাদের আরো টিপ বাড়ানো দরকার শিপের। আমরা জাহাজ সংকটের কারণে এক কথায় অনেক যাত্রী ছিল, নৌযান ছিল না, এই কারণে এখানে মারপিট সৃষ্টি হয়েছে এবং অফিস ভাঙচুর হয়েছে। অন্তত ঈদের সময় যাতে 2 ট্রিপ দেওয়া হয়। ঈদকে ঘিরে জাহাজের ট্রিপ বাড়ানোর কথা জানান এই কর্মকর্তা। আমাদের উদ্যোগ আছে, আমরা থেকে অর্থাৎ ঈদের 3 দিন আগে না, তারও আগের থেকে আমরা ডাবল ট্রিপ শুরু করে দিব, এবং এটা এইভাবে অশান্ত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এভাবে চলতে থাকবে। নৌপথে দুর্ভোগ লাঘবে সরকার কাজ করছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে 2টি ফেরি আমরা গুপ্তছড়া ঘাটে দেখতে পাবো। এছাড়াও সামনে দিয়ে যে গাছুয়া ঘাট আছে সেখানে কিন্তু অলরেডি কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম থেকে সন্দ্বীপে নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা চান দ্বীপের বাসিন্দারা। ইমরুল কায়েস, RTV। কক্সবাজারে সেন্ট মার্টিনে খাদ্য সংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সকাল 11টা নাগাদ টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর থেকে 5টি ট্রলারে করে পণ্য পাঠানো হবে। শুক্রবার জেলা শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি এর ঘাট থেকে সাগর পথে পণ্যবাহী ট্রলার চলাচল করবে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
ইয়ামিন হোসেন বলেন, নাফ নদীতে ট্রলার দেখলে গুলি ছোড়া হচ্ছে, সে কারণে বিকল্প পথে পণ্য পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এই পথে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এছাড়া মানুষের চলাচলও সীমিত আকারে স্বাভাবিক করা যাচ্ছে। জরুরি ভিত্তিতে যাতায়াতকারীদের শাহপরীর দ্বীপের ঘোলারচর থেকে নির্দিষ্ট ট্রলারে করে কোস্টগার্ডের সহায়তায় যাতায়াতের সুযোগ দেওয়ার কথাও জানান তিনি। ক্রেতা বিক্রেতার সমাগম থাকলেও এখনো জমে ওঠেনি রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটগুলোতে পশু আসলেও নেই বেচাকেনা। শুক্রবার থেকে বিক্রি জমে ওঠার আশায় ব্যাপারীরা। দাম বেশি যাওয়ার অভিযোগ ক্রেতাদের। রাজধানীর পশুর হাট ঘুরে বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। সপ্তাহ ঘুরলে ঈদুল আজহা, হাটগুলোতে কোরবানিযোগ্য পশু দিয়ে ভরে গেলেও নেই বিকিকিনি। বেশিরভাগ মানুষ কেবল পছন্দের কোরবানির পশু দেখতে হাটে আসছে। রাজধানীর মিরপুর ৬ নম্বরে অস্থায়ী হাট ইস্টার্ন হাউজিংয়ে দেখা যায় পছন্দের কোরবানির পশু কিনতে আসছেন ক্রেতারা। তবে দাম কিছুটা চড়া বলে জানান তারা। গরুর দাম একটু বেশি, কিন্তু হাটের লোক তো দেখি না বেশি এরকম। দামের পরিস্থিতি তত বেশিও মনে হয় না, আবার তত যে একটা কম তাও না। এটা শুনে আসছি যে একটু কম মনে হচ্ছে, তা না, এখানে এসে দেখতেছি যে দামটা একটু বেশি। কেউ কেউ আবার পছন্দের পশু কিনে বাসায় ফিরছেন, দাম একটু বেশি হলেও নেই কোনো অভিযোগ। গতবারের থেকে এবারে দামটা একটু বেশি মনে হয়েছে, অবশ্যই খুশি। কোরবানির জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর হাটগুলোতে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ধরনের পশু। বিক্রেতারা বলছেন বেশিরভাগ ক্রেতাই এসেছেন দরদাম করতে ও হাট দেখতে। অল্প দাম দিয়ে অনেকেই নিতে চাচ্ছেন পছন্দের পশু। 22টা গরু আনছি, দাম তেমন ওঠাউঠি এখন নাই, দুই একটা খরিদ্দার আসা ছেলে পেলেও একটু আর কি ফেজলেম করে দাম করছে। বেচার বিক্রি শুরু হয় নাই, তবে লোক আসতেছে। ইজারাদাররা জানিয়েছেন হাটে পশুর সংকট হবে না। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ট্রাক বোঝায় পশু আসছে হাটে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে যথেষ্ট ব্যবস্থা। নিরাপত্তার জন্য আমাদের সিসি ক্যামেরা আছে, প্রশিক্ষণপ্রাপ্ত ভলেন্টিয়ার আছে, যেহেতু প্রতি বছরই আমরা হাটটা করি। ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার। বিক্রেতারা আশা করছেন শুক্রবার থেকে ক্রেতা উপস্থিতি বাড়বে এবং ভালো দামে বিক্রি হবে গরু ছাগল। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, রাজধানীর গাবতলী হাটে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সাকিব, হাটে কোরবানির পশু সরবরাহ কেমন দেখছেন? এছাড়া দাম নিয়ে ক্রেতারা কি বলছেন জানাবেন। সিনথিয়া, হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পশুর সরবরাহ আছে। আর এই হাটটিতে প্রতিদিনই ট্রাক বোঝাই করে গরু আসছে এবং বিভিন্ন দামের গরু রয়েছে। তবে বিক্রেতারা বলছেন এখনও কিন্তু সেইভাবে ক্রেতারা হাটে ঢুকছে না। বেশিরভাগ মানুষই কেবল গরু তারা দেখছেন, দরদাম করছেন, কিন্তু নেয়ার মতো দাম বলছে না। ঠিক ক্যামেরায় যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু যিনি বিক্রেতা রয়েছেন তিনি বলছেন যে এই গরুটির দাম দুই একজন এসেছেন 5 লাখ টাকা বলে গিয়েছেন। তিনি বলছেন যে এত ডিফারেন্সে আসলে গরু বিক্রি করা সম্ভব নয়, তাদের খরচ বেড়েছে, যার ফলে এখন পর্যন্ত সেই রকম দাম না পাওয়ার কারণে কিন্তু তিনি গরুটি এখনো বিক্রি করতে পারেননি। এরকম কিন্তু বিক্রেতারা অনেকে এই কথাগুলো বলছেন। পাশাপাশি আরেকটি বিষয়, এই গাবতলীর হাটে কিন্তু একটি গরু রাখতে প্রতিটি বিক্রেতার কাছ থেকে 10,000, 12,000, 15,000, 18,000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। আমরা অনেকজন ব্যাপারীর সঙ্গে কথা বলছি, সবাই কিন্তু একই কথা বলছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনি কয়টা গরু নিয়ে আসছেন এবং হাটে কতগুলো টাকা দিয়েছেন এই গরু আনার জন্য? এখনো দিনই, পরে দেবো। কত করে দেবেন? 10,000। কয়টা গরু আনছেন? 25টা। তারপরে 25টা গরুর জন্য, প্রতিটা গরুর জন্য 10,000 টাকা দিতে হবে হাটকে। জি জি। আর ক্রেতা কেমন আসছে, দরদাম হচ্ছে কিনা? দরদাম হইতে আছে নর্মাল, আর কি দাম সঠিক হইতেছে না, বুঝছে? কবে নাগাদ হতে পারে? এই তো শুক্রবার থেকে বাজার ধরতে হবে। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে প্রতিটি গরু প্রতি উনি 10,000 টাকা করে দিয়েছেন, অর্থাৎ 25টি গরু নিয়ে এসে তার এই টাকাগুলো দিয়ে গরুগুলোকে বাঁধতে হয়েছে। আমরা এই বিষয় নিয়ে ইজারাদারদের সঙ্গে কথা বলতে চাই, আসলে তাদের বক্তব্যও শুনতে চাই। পরবর্তী সংবাদে হয়তোবা আমরা সেই কথাগুলো জানাতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের সাগরিকা পশুর হাটে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, ওখানে ক্রেতার সমাগম কেমন দেখছেন? এছাড়া ক্রেতাদের বা বিক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা?
জি সিনথিয়া যেমনটি বলেছেন, আর মাত্র 4 দিন পরে কিন্তু পবিত্র ঈদ উল আজহা। ইতিমধ্যে চট্টগ্রামের পশুর হাটগুলো কিন্তু বেশ জমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাগরিকা গরু বাজার। আমি একটি গরু দেখানোর চেষ্টা করছি। এই গরু, বড় গরুটি 20 মনের উপরে হবে। বিক্রেতা বলল এই কিছুক্ষণ আগে এটি বিক্রি হয়েছে 6 লক্ষ টাকা দিয়ে। তবে এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে বেশ ভালোই বেচা কিনা হচ্ছে, যদি বলি আসলে খারাপ না। যেহেতু আর মাত্র 4 দিন বাকি আছে, সেই জন্য কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়েই কিন্তু দর কষাকষির মধ্যে দিয়ে বেচা বিক্রি চলছে। এবং যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু বলল গত বছরের তুলনায় এই বছর কিন্তু পশুর দাম বেশি। যেই পশু গত বছর আসলে 1.5 লক্ষ টাকা দিয়ে যারা কিনেছেন, সেই পশু এইবার চাচ্ছেন 2.5 লাখ টাকার উপরে। সেই হিসেবে কিন্তু পশুর দাম কিন্তু একটু বেশি। আর যারা বিক্রেতা তারা বলল আসলে যেহেতু গোখাদ্যের দাম বেশি, সেজন্য গত বছরের তুলনায় এবছর পশুর দাম একটু বেশি হবে। এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তবে যেহেতু আজকে শেষ কর্মদিবস, সেজন্য বিকাল থেকেই কিন্তু আরও খুব জমজমাট হবে, এটাই প্রত্যাশা করছেন। এবং আগামীকাল শুক্রবার সরকারি অফিস বন্ধ, সেজন্য আগামীকালকে কিন্তু ভালো বেচা কিনা হবে, এটাই প্রত্যাশা করেন অনেকে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামে এই বছর 8,63,000 পশু কোরবানি হবে। সেই হিসাবে চট্টগ্রামবাসী তৈরি করেছিলেন 8.5 লাখ পশু। বাকি যেই 23,000 পশুর স্বল্পতা থাকবে বলে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছেন, সেগুলো পার্শ্ববর্তী জেলা থেকে এনেই কিন্তু যে ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণ করা হবে বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভালো পশু এসেছে, কোথাও কোনো ধরনের ঘাটতি হবে বলে সেটা ধারণা করা হচ্ছে না। সেটা এই সাগরিকা গরু বাজার এবং চট্টগ্রামের বিভিন্ন বাজারে প্রতিদিন 200 ট্রাকের মতো গরু আসে এবং প্রতিটি ট্রাকে করে যদি 18-16টি গরু ধরা হয়, সেই হিসাবে 3,200 গরু প্রতিদিন চট্টগ্রামের বাজারগুলোতে প্রবেশ করে। সেই হিসেবে চট্টগ্রামে কোথাও কিন্তু কোনো ধরনের পশুর ঘাটতি হবে এমন নয়। তবে বিক্রেতাদের কিন্তু একটা অভিযোগ, সেটি হচ্ছে যে যেই গরুগুলো বাঁধে সেই গরুগুলোতে কিন্তু তাদেরকে 8 থেকে 10,000 টাকা করে দিতে হয় ইজরাদারকে। আমরা ইজরাদারদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলল আসলে তারা যেহেতু সিটি কর্পোরেশন থেকে বেশি দামে ইজরা নিয়ে থাকে, সেজন্য তারা ক্রেতাদের কাছ থেকে এগুলো আদায় করে নিতে হয়। তবে ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে যেহেতু 8 থেকে 10,000 টাকা দিতে হয়, সেজন্য কিন্তু এই 8 থেকে 10,000 টাকা কিন্তু ক্রেতাদের উপরেই উঠে, সেই জন্য কিন্তু গরুর দাম এমনি বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে পশুর হাট থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে আসছে অসংখ্য ভারতীয় গরু। উঠছে জয়পুরহাটের বিভিন্ন হাট বাজারগুলোতে। ফলে দেশীয় গরু বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ভিন্ন চিত্র। এখানকার পশুর হাট জমে উঠলেও গোখাদ্যের দাম বাড়ায় গরুর দামও বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ঘনিয়ে আসছে কোরবানি ঈদ, তাই তো গরু নিয়ে হাটে যাবার প্রস্তুতি সামাল দিতে ব্যস্ত খামারিরা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন চরাঞ্চলে অসংখ্য খামার সহ বসতবাড়িতেও প্রস্তুত হচ্ছে গরু। বিভিন্ন প্রাকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করা সহ পরম যত্নে লালন পালন করছেন খামারিরা। কিছু কিছু হাটে গরু তোলা হলেও এখনো জমে ওঠেনি বেচা বিক্রি। আমাদের এই খামারে যে গরুগুলো আছে, আমরা নিজেরা তৈরি করা খাদ্য খাওয়াই, সাইলেজ দানাদার খাদ্য। তাতে এক একটা গরুর পিছনে 10 থেকে 12,000 টাকা খরচ পড়ে। তাতে যে খরচ হয় তাতে দেখা যায় যে লাভের পরিমাণ কম। বর্তমানে আমাদের খামারে মোটামুটি খুবই ভালো নিয়ন্ত্রণে আছে। যদি আমরা আতঙ্কে আছি, যদি ইন্ডিয়ান গরু ঢোকে, আমরা খামারে অনেক টাকা লোকসান থাকবো। এদিকে গরু বেচা কেনায় অনিয়ম ঠেকাতে মনিটরিং জোরদার করা হবে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা নিয়মিত খামার পরিদর্শন করছি, উঠান বৈঠকের কাজ চলমান রয়েছে এবং খামারিদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করছি। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় 15,500 খামারে দিন রাত চলছে পশু হৃষ্টপুষ্ট করার কাজ। তবে গোখাদ্যের দাম সহ খামারের অন্যান্য খরচ বাড়ায় হিমশিম অবস্থা খামারিদের। গোখাদ্যের দাম বেশি কারণে বাজার তো প্রতি বছর মার খায়। এবছরও তো বাজার অবস্থা বুঝি চুকলাইয়ের সবগুলির দাম বেশি। অত্যন্ত পরিচমনে যে পরিমাণে গরু আসতেছে, ওই গরুটা যেন বন্ধ করা হয় এবং সিলেট বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে মহিষ আসতেছে। এগুলি আসলে কিন্তু আমরা খামারিরা ধ্বংসের পথে। এদিকে অবৈধ পথে আসা কোরবানির পশু বিক্রি বন্ধে হাটগুলিতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ কর্মকর্তা। আর জেলায় চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত রয়েছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু এসে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করতে পারে, আমাদের বাজারে যেন বিদেশি গরুর প্রভাবে আমাদের দেশি খামারিরা
তাদের গরু নিয়ে বিপাকে না পড়ে এ বিষয়ে আমরা অত্যন্ত সজাগ দৃষ্টি রাখছি। ভারতীয় গরু প্রবেশ বন্ধ হলে ভালো দাম পাওয়ার আশা খামারিদের। মৌসুমী রহমান, RTV। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নোসভেলে গ্রাউন্ডে খেলা শুরু হবে রাত 8:30টায়। প্রোটিয়াদের বিপক্ষে হারের ধাক্কা সামলে দ্বিতীয় জয় তুলতে চায় টিম টাইগার্স, আর ডাচদের আকাঙ্ক্ষা অঘটনের মাধ্যমে ইতিহাস রচনা। অরণ্য গফুরের রিপোর্ট। গ্রুপ পর্বে আমেরিকার অংশ চুকিয়ে ক্যারিবিয়াতে পা রেখেছে টাইগাররা। দীর্ঘ ও ঝামেলাপূর্ণ সফরের ক্লান্তি কাটিয়ে প্রস্তুতির জন্য মাত্র একদিন সময় পেয়েছেন শান্ত লিটনরা। আন্ডারডগ ডাচদের বিপক্ষে নামার আগে খেলার মধ্যে থাকা টাইগারদের অবশ্য মানসিক প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনেকটা জেতা ম্যাচ হেরে যে মানসিক ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল, সুপার 8-এ জেতা সেটি কাটানোর বিকল্প নেই। তাই চাপমুক্ত খেলার বাসনা টাইগারদের, কিন্তু টপ অর্ডারের অব্যাহত ব্যর্থতা পুরো চাপমুক্ত হতে দিচ্ছে না লাল সবুজদের। সেক্ষেত্রে টাইগারদের ভরসার জায়গা ঘুরে ফিরে সেই বোলিং ইউনিট। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের পেসের সঙ্গে রিশাদের স্পিন সেবা আরেকবার চাইবে বাংলাদেশ। ব্যাটিংয়ে লাল সবুজদের হৃৎপিণ্ড হয়ে আছেন হৃদয়, আর ব্যাটের পাশাপাশি মাহমুদুরার বোলিংও হতে পারে বেশ কার্যকর। নিজেকে হারিয়ে খুঁজে ফেরা সাকিব আল হাসানের জন্য অনুপ্রেরণার দারুণ এক প্ল্যাটফর্ম হতে পারে এই ম্যাচ। 2009 সালে সেন্ট ভিনসেন্টেই প্রথম অধিনায়কত্ব ও সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। নেপালকে হারিয়ে ও প্রোটিয়াদের বিপক্ষে দারুণ লড়াই করে সমীহ আদায় করে নিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশের পা ভড়কানোর স্বভাব থেকে প্রেরণা ও সাহস জোগাড় করছে এডওয়ার্ডস মিকেরেনরা। হারানোর ভয় না থাকায় পাওয়ার আনন্দেই চোখ লড়াকু ডাচদের। অরণ্য গফুর, RTV। শোক সংবাদ। RTVর উপবার্তা প্রধান মামুনুর রহমান খানের মা ফেরদৌস বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:30টার দিকে মিরপুরের সাংবাদিক কলোনির নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। জানাজা শেষে রাজশাহীতে তার দাফন হবে। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।